বিনিময়ের প্রধান মাধ্যম এই টাকা। জীবন চালাতে যার পেছনে ছুটছে সবাই। একটি বাংলা প্রবাদ আছে যে টাকা থাকলে নাকি কাঠের পুতুলও কথা বলে। ছোটবেলায় তো কম বেশি সবাই ভেবেছেন যে আমি যদি দেশের সরকার হতাম তাহলে সারাদিন শুধু টাকাই ছাপাতাম। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই টাকা কোথায় বানানো হয় আর কোথা থেকে আসে এই টাকা? শুধু তাই নয়, বরং আজকের এই ভিডিওতে আরো জানতে পারবেন কোন টাকা বানাতে কত টাকা খরচ হয় এবং কেন সরকার বেশি বেশি টাকা উৎপাদন করে না এবং এগুলো বানানোর পর কোথায় পাঠানো হয়। কথা দিচ্ছি, ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে টাকা সম্পর্কে আপনার ধারণাটাই পাল্টে যাবে। মূলত বাংলাদেশের টাকা যেখানে বানানো হয় তা টাকশাল নামেই পরিচিত, আর এর প্রাতিষ্ঠানিক নাম দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড। 1989 সালে প্রায় 66 একর জায়গা নিয়ে বাংলাদেশের টাকা ছাপানোর এই প্রতিষ্ঠানটি গাজীপুরে তার কার্যক্রম শুরু করে। বিশ্বের মোট দেশের পরিমাণ 195টি হলেও টাকা ছাপানোর কারখানা আছে মোট 65টি দেশে, যার মধ্যে বাংলাদেশের টাকশালও একটি। আমাদের মনে প্রশ্ন আসতে পারে, যখন বাংলাদেশের কাছে টাকশাল ছিল না তখন কিভাবে টাকা তৈরি হতো? আসলে বাংলাদেশের টাকশালে টাকা ছাপানো শুরু হওয়ার আগে সুইজারল্যান্ড, জার্মানি, ভারত, দক্ষিণ কোরিয়া, ইংল্যান্ড থেকে টাকা প্রিন্ট করে আনা হতো। এছাড়া টাকা ছাপানোর ধাপগুলো খুবই গোপনীয়। প্রায় 12টি ধাপ পেরোনোর পর তৈরি হয় টাকা। টাকা ছাপানোর কারখানার অভ্যন্তরে সকল কর্মচারীর মোবাইল ফোন কিংবা যে কোনো ধরনের ডিভাইস নেওয়া সম্পূর্ণ নিষেধ। নাম্বার 1, প্রথমে জেনে নেওয়া যাক কোন টাকা তৈরিতে কত টাকা খরচ হয়। বাংলাদেশ ব্যাংকের একটি রিপোর্ট অনুসারে 1 টাকার একটি কয়েন তৈরিতে খরচ হয় 95 পয়সা এবং 2 টাকার একটি কয়েন তৈরিতে খরচ হয় 1 টাকা 20 পয়সা। এরপর 5 টাকার একটি কয়েন তৈরিতে 1 টাকা 95 পয়সা খরচ হয়। বাংলাদেশের সবচেয়ে বড় নোট হলো 1000 টাকার নোট, যার একটি নোট তৈরিতে সরকারকে গুনতে হয় 8 টাকা। একইভাবে 500 টাকার একটি নোট তৈরিতে ব্যয় করে 6 টাকা এবং 100 টাকা তৈরিতে খরচ হয় 4.5 টাকা। তাই সরকার সবাইকে অনুরোধ করে এই টাকা যত্ন সহকারে ব্যবহার করতে। আপনাদের অপেক্ষার পালা শেষ, কারণ আমরা এখন জানবো কিভাবে টাকশালে টাকা উৎপাদন করা হয়। সর্বপ্রথম বিদেশ থেকে এর কাগজ ও তুলা আনা হয়। বাংলাদেশের টাকা যেই কাগজ দিয়ে উৎপাদন করা হয় তা মূলত সুইজারল্যান্ড থেকে আনা হয়। এরপর এগুলো একটি মেশিনের ভেতরে দেওয়া হয়। এই মেশিনটি মূলত এসব কাগজগুলোকে নরম করে দেয়। তারপর এগুলোকে একটি বড় ড্রামের মধ্যে দেওয়া হয়, যেখানে কাগজের সাথে পানি দিয়ে ভালোভাবে মিক্স করা হয়। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর থেকে সম্পূর্ণ পানি বের করে নিয়ে শুকানো হয়। তারপর মিশ্রণটি যখন এই মেশিনের ভেতরে দেওয়া হয় তখন এটি চাপ প্রয়োগ করে কাগজে রূপান্তর করে। আমরা বিভিন্ন টাকার উপর সেই দেশের প্রধানমন্ত্রীর ছবি সহ বিভিন্ন ডিজাইন দেখতে পাই। সর্বপ্রথম আধুনিক প্রিন্টিং মেশিনের সাহায্যে এগুলো টাকার উপরে বসানো হয়। তারপর বিভিন্ন মেশিন ব্যবহার করে তার উপর সিকিউরিটি ওয়াটারমার্ক বসানো হয়। এভাবে কাগজের বড় একটি রোল তৈরি হয়, যা দিয়ে টাকা তৈরি করা হয়ে থাকে। এগুলো থেকে টাকা তৈরির আগে আরো কিছু ধাপ অতিক্রম করতে হয়। এগুলোকে পরীক্ষার জন্য পাঠানো হয়। মেশিনের মাধ্যমে অত্যন্ত সূক্ষ্মভাবে দেখা হয় এর মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা। যদি কোনো ভুল ত্রুটি পাওয়া যায় তাহলে তা বাদ দিয়ে দেওয়া হয়। যদি সব ঠিকঠাক থাকে তাহলে এগুলোকে পরবর্তী ধাপে পাঠিয়ে দেওয়া হয়। তারপর এগুলোকে 3টি ভাগে ভাগ করা হয়। ধারালো ব্লেডের মাধ্যমে এগুলোকে কাটা হয় এবং এগুলোর মধ্যে হলমার্ক বসানো হয়। প্রতিটি টাকার উপরেই এই হলোগ্রাম থাকে। তারপর কাগজের মান ও মাপ সব ঠিক আছে কিনা তা আরো একবার পরীক্ষা করে নেওয়া হয় এবং কনভেয়ার বেল্টের সাহায্যে এগুলোকে পরবর্তী ধাপে পাঠানো হয়। তারপর একটি মেশিন এগুলোকে সাইজ অনুযায়ী টুকরো করে কেটে ফেলে। তারপর কাটিং সেকশন থেকে এগুলোকে পাঠানো হয় প্রিন্টিং সেকশনে। এবার সেখানকার ওয়ার্কাররা হাতের সাহায্যে সেগুলোকে প্রিন্টিং মেশিনে দিয়ে দেয়। কাগজগুলোর সামনে যাওয়ার পর 3টি ধাপ অতিক্রম করে। প্রথম ধাপে আসে অফসাইড প্রিন্টিং। এখানে বিভিন্ন ধরনের নোটের জন্য বিভিন্ন রং ব্যবহার করা হয়। এরপর কোয়ালিটি ইন্সপেক্টর এর রং ভালোভাবে পরীক্ষা করে নেয়। এর রং একদম অ্যাকুরেট হতে হবে, হালকাও হতে পারবে না, গাঢ়ও হতে পারবে না। সামান্য 19-20 হলে এটাকে বাদ দিয়ে দেওয়া হয়। তারপর এগুলোকে দ্বিতীয় ধাপে পাঠানো হয়। মূলত নোটের উপর কত টাকা লেখা হবে তা এই মেশিনটি ঠিক করে দেয়। মানে 100 টাকার একটি নোটে 100 লিখে দেয় আর 1000 টাকার নোটে 1000 লিখে দেয়। এরপর তৃতীয় ধাপে এগুলোকে ইনট্যাগলিও প্রিন্টিং মেশিনে পাঠানো হয়। এই প্রিন্টিং এর মাধ্যমে আপনি ফিল করতে পারবেন যে আপনি কত টাকার নোট ধরে রয়েছেন। মানে চোখ বন্ধ থাকলেও আপনি বলতে পারবেন আপনার হাতে কত টাকার নোট আছে। এবং সকল প্রসেস হয়ে যাওয়ার পরে এগুলোকে কাটিং সেকশনে পাঠানো হয়। এখানে টাকাগুলোকে সঠিক মাপে ধারালো ব্লেডের মাধ্যমে মাখনের মতো কেটে ফেলা হয়। এরপর এগুলোকে বান্ডেল করে বড় বড় কন্টেইনারে সাজিয়ে দেশের কেন্দ্রীয় ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক যেহেতু বাংলাদেশ ব্যাংক, তাই সেখানে পাঠিয়ে দেওয়া হয়।
তো চলুন এবার জেনে আসি সরকার কেন বেশি বেশি টাকা ছাপিয়ে গরিব মানুষদের বিতরণ করছে না। কেন সরকার নির্দিষ্ট পরিমাণ টাকা ছাপায়, এর বেশি কেন ছাপায় না? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী এবছরে প্রায় 30,000 কোটি নতুন টাকা ছাপানো হয়েছে। নতুন নোট সরবরাহে প্রধানত দুইটি বিষয় বিবেচনা করা হয়: ব্যবহার অযোগ্য নোট পুড়িয়ে ফেলা এবং বাজার সার্কুলেশন। মধ্য কথা হলো হঠাৎ করেই টাকা ছাপানো যায় না, এটি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে ছাপানো হয় নতুন টাকা। কি পরিমাণ নতুন টাকার প্রয়োজন, সরকার মার্কেট টুলস ব্যবহার করে সংশ্লিষ্টরা তা পর্যালোচনা করেন, পরে চাহিদার ভিত্তিতে তা বাজারে ছাড়া হয়। চাহিদার তুলনায় সরবরাহ বেশি হলে হতে পারে মূল্যস্ফীতি। এজন্য কেন্দ্রীয় ব্যাংক পুরো বিষয়টিতে নিয়ন্ত্রণ রাখে। দেশের অর্থনীতির উপর বাজারের অর্থনীতি প্রবাহ বেড়ে গেলে মূল্যস্ফীতি বেড়ে দ্রব্যমূল্য বাড়তে পারে, যা কিনা জীবনযাত্রার খরচ বাড়িয়ে দেবে। তাই একটি নতুন টাকা ছাপানোর ক্ষেত্রে ভারসাম্য রাখতে হয়। এবার জেনে নেওয়া যাক অধিক টাকা ছাপানোর একটি বাস্তব ফলাফল। বেশি টাকা ছাপানোর ফলে ধস নেমেছিল জিম্বাবুয়ের অর্থনীতিতে। বেশি টাকা ছাপানোর ফলে আজকের 100 টাকার দ্রব্য জিম্বাবুয়ে আগামীকাল হয়ে গিয়েছিল 198 টাকায়। তাই অর্থনীতিবিদদের মতে একটি দেশের অর্থনীতি উন্নয়নের জন্য বেশি করে মুদ্রা ছাপানো কোনো বুদ্ধিমানের কাজ নয়। এক্ষেত্রে যতটা সম্ভব উৎপাদন বৃদ্ধি করা উচিত, তাতে মুদ্রাস্ফীতিও সীমিত পর্যায়ে থাকবে এবং দ্রব্য সামগ্রী থাকবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। আপনার মতে টাকা বেশি গুরুত্বপূর্ণ নাকি উৎপাদন ও শ্রম? কমেন্টে জানাতে পারেন। তাহলে বুঝতেই পারলেন, ইচ্ছে মতো টাকা ছাপালেই কেউ ধনী হয়ে যায় না, বরং তখনই ভেঙে পড়ে পুরো অর্থনীতি। আর যে নোটটা আপনার পকেটে রেখে অবহেলা ভাঁজ করছেন, তার পিছনে লুকিয়ে আছে কঠোর নিরাপত্তা আর দেশের অর্থনীতির ভবিষ্যৎ। তাই পরের বার টাকা হাতে নিলে মনে রাখবেন, টাকা বানানো যত কঠিন, তার সঠিক ব্যবহার তার থেকেও বেশি কঠিন। ভিডিওটা যদি আপনার চোখ খুলে দেয় তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরো অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ জ্ঞানই সম্পদ আর টাকা শুধু তার ফল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।